উৎসব মানেই আনন্দ। প্রত্যেকটি উৎসবই এক একটা বিশ্বাস। কোনোটা আসে ধর্মীয় বিশ্বাস থেকে, কোনোটা আসে সাংস্কৃতিক বিশ্বাস থেকে। তবে যে বিশ্বাস থেকে আসুক না কেন, উৎসব সবার জন্য। ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রতিদিনের ছক বাঁধা রুটিন থেকে বেরিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই এত সব উৎসব। এমনই এক দুর্গাপূজার সময় চারিদিকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। টং দোকানগুলোতে হু হু করে উঠছে গরম চায়ের ধোঁয়া। মন্দিরগুলোতে বেজেই চলেছে শাঁখ আর ঘণ্টা। মা দুর্গা যেন সেবার প্রকৃতিকে দু হাত ঠেলে বর দিয়ে জানিয়ে দিচ্ছে তার আগমনী বার্তা। অফিস, ভার্সিটি, স্কুল, কলেজ সব কিছুতেই পুজোর ছুটি। সেই ছুটিতেই দুই বন্ধু বেরিয়ে পড়েছিল এই পুজোর ছুটিকে আরো স্পেশাল করতে। তখনও তারা জানতো না তারা আসলে কিসের দিকে পা বাড়াচ্ছে, অনাকাঙ্ক্ষিত কিছুর দিকে নাকি প্রিয় কোনো অতীতের দিকে, অথবা হতে পারে দুটোই। কিরে, অফিসে আর কতকাল ঘুমাবি? আরে ধুর, আজকে তো অফিসে আসতেই চাইনি। পূজার আগে লাস্ট অফিস, তাই আসলাম। তোর অফিস টাইমের যে অবস্থা, প্যারা খাবি কিন্তু। এই জন্যই তো তোর মতন রেগুলার একটা দোস্ত আছে আমার। বন্ধু থাকে কি জন্য? প্যারা সামলানোর জন্যই তো। যেদিন ধরা খাবি না, তুই তো ডুববি, আমারও সাথে নিয়ে ডুববি। আরে ধুর, তখন দেখা যাবে। পূজা কি ঢাকাই করবি? বাসায় থাকলেই তো সমস্যা। মার ফরমাইশ খাটতে খাটতে জীবন বরবাদ। ভাবতেছি এবার পূজায় একটু ট্যুর দিয়ে আসবো। একা ট্যুর দিয়ে কোনো মজা নেই। একা কই, তুই আছিস তো। আমি যাব কে বললো? আমাকে জিজ্ঞেস করছিস? আরে দূর, তোরে আবার জিজ্ঞেস কি করবো? তুই প্রথমে একটু হানাই টানাই করবি, তারপর ঠিকই যাবি। না, যাব না। আরে আগে প্ল্যানটা শোন, তারপর বলিস। তোর কোনো প্ল্যানে আমি নাই। এর আগের বার ট্যুরে গিয়ে কি হয়েছিল মনে নাই? অর্ধেক রাস্তায় নেমে গেলি ট্রেন থেকে, তারপর একটা যা তাহলে। জীবনে এসব না করলে কেমনে হবে রে? অ্যাডভেঞ্চার না থাকলে জীবন হয় নাকি? তোর অ্যাডভেঞ্চার তুই তোর কাছেই রাখ, আমি এসবের মধ্যে নাই। তুই বললেও তুই আছিস, না বললেও তুই আছিস। এখন প্ল্যানটা শোন। বল। লামায় একটা রিসর্ট আছে। পাহাড়ের উপরে রিসোর্ট? না, ঠিক রিসর্ট না, একটা জমিদার বাড়ি। এখন ওটাকে গেস্ট হাউস করা হয়েছে। আর নাদান, গেস্ট হাউস আর রিসোর্টের মধ্যে অনেক পার্থক্য, বুঝলি? ওই হলো, ওই রিসর্টটা না একদম ফাঁকা থাকে, পাহাড়ের অনেক ভেতরে, তাই অনেকে জানেই না। অনেকটা পথ ট্রেকিং করে যেতে হয়। জাস্ট চিন্তা কর, পাহাড়ের মাঝে একটা জমিদার বাড়ি, শান্ত পরিবেশ, ট্রেকিং, তার উপর গিজার, এসি, খাবার দাবার সব সুবিধা সহ। আর সবচেয়ে অ্যাট্রাকটিভ বিষয় হচ্ছে জমিদার বাড়িটার ছাদ। ওই ছাদে উঠলে নাকি মেঘ ধরা যায়। ইন্টারেস্টিং তো। আচ্ছা চল যাই তাহলে। দেখেছিস, বলেছিলাম না। এখন চল, খিদা লাগছে অনেক, পেট আর তর্স হয়েছে না। আজ আবারও ভালো থেকো নাটকের শুটিংয়ের সময় জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী দিকস্টা অস্বাভাবিক আচরণ শুরু করেন। মেকআপ রুমে তিনি হঠাৎ একা একা নিজের সাথে কথা বলতে থাকেন এবং প্রোডাকশন বয় তাকে জিজ্ঞেস করলে প্রোডাকশন বয়কে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর অজ্ঞান হয়ে যান। এতে শুটিং বন্ধ হয়ে যায়। জনপ্রিয় এবং বর্তমানে সবচেয়ে সফল অভিনেত্রী হিসেবে তনুশ্রী দিকস্টাকে সবাই চেনে। গত কিছুদিন ধরে তার এমন আচরণের জন্য অনেক পরিচালকরাই বিপাকে পড়ে গেছে। শুটিং বন্ধ হয়ে যাওয়ার কারণে পরিচালকেরা তনুশ্রীকে বাদ দিয়েই কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তনুশ্রীর বিরুদ্ধে অভিযোগ আছে তিনি সেটে অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল পান করেন এবং তার এই অদ্ভুত আচরণের কারণ এটাও হতে পারে। তনুশ্রী দিকস্টার সাথে এখনো এ ব্যাপারে কোনো কথা বলা যায়নি। তিনি মিডিয়ার কারো সাথেই কোনো কথা বলতে চান না বলে জানিয়ে দিয়েছেন। পরবর্তী আপডেট পেতে এবিসি রেডিওর সাথে থাকুন। এসো, ঘুম কেমন হলো? কি হলো, টিভিটা অফ করে দিলে যে? না মানে এমনিতেই। তুমি বসো, আমি চা করে আনছি। ভাবছি তোমাকে নিয়ে আজ শপিংয়ে যাব, লাঞ্চটাও বাইরে করব। এই নাও চা। তনুশ্রী, সকালে উঠে এসব খেতে হবে? তনুশ্রী দিকস্টাকে বাদ দেয়া হলো ভালো থেকো নাটকের শুটিং থেকে। আজকের পত্রিকার হেডলাইন। কেন এসব নিয়ে ভাবছো? তুমি তো জানো মিডিয়ার লোকদের বাড়াবাড়ি। এসব কিছুই না, ওদের শুধু একটা নিউজ দরকার। আমি হাসান ভাইয়ের সাথে কথা বলেছি, উনি বলেছেন তুমি একটু সুস্থ হলে আবার শুটিং শুরু করবেন। কেন মিথ্যা বলছো তুষার? আমি অভিনেত্রী, তাই কারো অভিনয় ধরাটা আমার জন্য কঠিন কিছুই নয়, আর তোমার বেলায় তো আরও নয়। সব কিছু ঠিক হয়ে যাবে তনুশ্রী। আমার অতীত আমার পিছু ছাড়বে না তুষার। আমিও ছাড়বো না তোমার পিছু। আমার সাথে নিশ্চয় তোমার অতীত জিততে পারবে না।
কেন আমাকে এত ভালোবাসো তুষার? আমি ডিস্ট্রয়েড। আমার বলতে আমার আর কিছুই নেই, না কোনো সুন্দর অতীত, না বর্তমান, না কোনো ভবিষ্যৎ। আমার নাম, আমার ফেম, সব কিছু আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তুমিও আমাকে ছেড়ে চলে যাও তুষার, প্লিজ। তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ দেখে আমি তোমাকে ভালোবাসিনি তনুশ্রী। তোমার কিছু না থাকতে পারে, কিন্তু আমার আছে। আমার যতটুকু আছে ততটুকুই তুমি। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি বাঁচতে চাই তুষার, আমি একটা স্বাভাবিক জীবনযাপন করতে চাই। প্লিজ হেল্প মি। আই উইল। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোনোদিনও না। কি হলো তনুশ্রী, কি হয়েছে? আমার বাচ্চা তুষার, আমার বাচ্চা নিয়ে যাবে, আমার বাচ্চা নিয়ে যাবে। কার বাচ্চা? এখানে তো কেউ নেই তনুশ্রী। আমি যাবো না, আমার বাচ্চা। তনুশ্রী, কেউ নেই এখানে, কেউ নেই বাবা। এমন করছো কেন? ব্যথা ব্যথা হচ্ছে? কোথায় ব্যথা হচ্ছে? আমি আমি অ্যাম্বুলেন্স ডাকছি। একটু বাবা, একটু। রুদ্র একটা নিউজ চ্যানেলে কাজ করে। বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে পাশ করে এখন সে নাম করা সাংবাদিক। তাই অফিসে অনিয়ম করলেও বসেরা তাকে একরকম মাথায় তুলেই রাখে। রাজীব তার অফিসের সবচেয়ে ভালো করে, আর অফিসের বাইরে বেস্ট ফ্রেন্ড। একই শহরে আরও একটা গল্প আছে। একই শহরে কত মানুষের কত গল্প থাকে। চলতে চলতে অনেক সময় আমাদের খুব পরিচিত গল্পগুলোর সাথে আমাদের দেখা হয়ে যায়। তনুশ্রী ডিকস্টা এই শহরের খুব নামকরা অভিনেত্রী। অল্প কয়েকদিনের ক্যারিয়ারে আকাশচুম্বী সফলতা পেয়েছে তনুশ্রী, কিন্তু হঠাৎ তার জীবনে অন্ধকার নেমে আসে। কেন সে অন্ধকারে ছেয়ে যায় তনুশ্রীর জীবন, তা বাইরের কেউ জানে না। সবাই যখন তনুশ্রীর হাত ছেড়ে দিয়েছে, তখন তনুশ্রীর একমাত্র ভরসার জায়গা তুষার। তনুশ্রীর সাথে রুদ্র সম্পর্কটা শুধুই একজন সাংবাদিক আর অভিনেত্রীর, নাকি অন্য কিছু, তা আমরা গল্পের পরতে পরতে জানব। আপাতত আমাদের গল্প আমাদের এগিয়ে নিয়ে যাবে রুদ্রর অফিসে, সেখান থেকে হাসপাতালের কামরায়। রুদ্র, বল। নিউজ দেখছিস? কিসের নিউজ রে? তনুশ্রী ডিকস্টার। তনুশ্রী? হাসপাতালে ভর্তি। বস তোকে নিউজটা কভার করতে বলেছে। চল বেরোই। না, আমি যাব না। যাবি না কেন? তুই যা, সাথে অন্য কাউকে নিয়ে যা। কিন্তু তুই যাবি না কেন? এমনি আমার জাস্ট শরীরটা ভালো লাগছে না, আমি বাসায় যাব, তুই যা। আরে আরে রুদ্র, শোন। কেমন আছো তনুশ্রী? আমার বাচ্চা তুষার, আমার বাচ্চাটা। আমাকে একবার জানানোর প্রয়োজনও মনে করোনি তনুশ্রী? বাচ্চাটা কি তোমার একার? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি তো কখনো বাচ্চা নিতে চাওনি। তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে। তুমি কি পাগল হয়ে গেছো তনুশ্রী? আমি কেন বাচ্চা নিতে চাইনি তুমি জানো না? তনুশ্রী, তোমার কমপ্লিকেশনস আছে, ডক্টর আগেই বলেছিল। আমি তাই কখনো বাচ্চা নিতে চাইনি। আমার কাছে তোমার চেয়ে ইম্পর্টেন্ট আর কিছুই নেই। তুষার, তুষার, ও আমার বাচ্চাটা নিয়ে গেছে। তুষার, কেউ তোমার বাচ্চা নেয়নি তনুশ্রী, তোমার আগে থেকে কমপ্লিকেশন ছিল। না না তুষার, ও আবার আসবে, আবার আসবে, ও আবার আসবে। একটু শান্ত হও তনুশ্রী, কিচ্ছু হবে না। আসবো? কে আপনি? জি, আমি একটু তনুশ্রী ডিকস্টার সাথে কথা বলবো। এই ছোট্ট একটা ইন্টারভিউ। আপনি ভেতরে আসলেন কিভাবে? আমি তো বাইরে না করে দিয়েছি। আমি জানি উনি এখন কথা বলতে চান না, কিন্তু মানুষ যারা তাকে ভালোবাসে, তার ভক্ত, তারা জানতে চায়। আপনাদের কি কোনো কমন সেন্স নাই নাকি? একটা অসুস্থ মানুষ, হসপিটালাইজড, তার ইন্টারভিউ নিতে চলে এলেন। আপনি এখন আসুন প্লিজ। ও কারোর সাথে কথা বলবে না। কে এসেছিল তুষার? না, কেউ না, ওই হসপিটালের। আবার মিথ্যে কথা বলছো? তোমাকে বলেছি না, মিথ্যেটা তুমি এত ভালো বলো না। কিরে, তোর ট্যুরের কি হলো? ক্যান্সেল করে দিয়েছিস? আরে ক্যান্সেল করবো কেন, সেটাই তো বলতে আসলাম। আজ রাত 10টায় গাড়ি, সব প্যাকিং করে নে।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন না, বল। না মানে ওই যে তনুশ্রীর ডিকস্টার ইন্টারভিউটা নিতে পেরেছিলি? মানে তার শরীরে এখন কি অবস্থা রে? আরে কিসের ইন্টারভিউ? 3 ঘন্টা বসে থেকে যুদ্ধ করে ভেতরে গেলাম। তার হাজব্যান্ড তো কোনো কথাই বলতে দিল না। হাজব্যান্ড? ও আচ্ছা, কি বললো সে? কি আর বলবে, তবে মনে হলো তনুশ্রীকে ভীষণ ভালোবাসে। যাই হোক, আমি যাই, প্যাকিং করতে হবে। বাস কাউন্টারে দেখা হচ্ছে তাহলে। ঠিক আছে। তনুশ্রী প্লিজ, এখন এসব খাওয়া একটু কমাও। তুমি অসুস্থ, তোমার অ্যান্টিবায়োটিক চলছে। তুমি খেয়েছো কিছু? তোমাকে ছাড়া আমি খাই কখনো? অনেক লেট হয়ে গেছে তুষার, তুমি খেয়ে নাও প্লিজ, আমার ক্ষুধা নেই। তাহলে আমারও ক্ষুধা নেই। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। তনু, তোমাকে নিয়ে ঘুরতে যাব। ঘুরতে? অনেকদিন কোথাও যাওয়া হয় না, তোমার একটু ভালো লাগবে। সব ফোন কল অফ, সব শুটিং অফ, কিছুদিন একদম এসবের বাইরে, তারপর ফিরে এসে পুরো দমে কাজ শুরু করবে। না তুষার, আমি কোথাও যাব না। যেখানে যাব সেখানেই মিডিয়া, হাজার হাজার প্রশ্ন। আমার এসব ভালো লাগছে না। আমি জানি তনু, তাই তো একটা জায়গা বের করেছি, একদম শান্ত, কোনো কোলাহল নেই, কোনো নেটওয়ার্কও নেই। মিডিয়া তো থাকলো দূরের কথা। এমন জায়গা আবার কোথায় পেলে? সেলিব্রিটি বউ থাকলে এইসব খোঁজ রাখতে হয়। আমরা কাল রাতেই রওনা দেব। কিন্তু জায়গাটা কোথায় বলবে তো? লামা। রাজীব আর রুদ্র পৌঁছে গেছে লামায়। পাহাড়ের ওপর বিশাল জমিদার বাড়ির এপার থেকে ওপার দেখা যায় না। মাঝখানে একটা পুকুর, পাড়ও বাঁধানো। পাহাড়ের মাঝখানে এমন একটা জমিদার বাড়ি কল্পনা করা যায় না। তবে রুদ্র একটু বাড়িয়ে চড়িয়ে বলেছিল বটে। বাথরুম আছে বটে, তবে গিজার নেই। গরম পানি বলতে এখানে পাতিলে চড়িয়ে পানি গরম করে দেয়া হয়। খাবার বলতে এখানকার লোকাল খাবার দাবার, তবে ছাদ থেকে আসলেই মেঘ ধরা যায়। এই একটা সত্যের জন্য সেই যাত্রায় রাজীবের বেদম মারের হাত থেকে বেঁচে গেল রুদ্র। পাহাড়ে অনেক দূরে ট্রেকিং করে উঠতে হয়। উঠেই বিশাল গেট, গেটের সামনে বড় করে লেখা রানী মায়াবতী কেল্লা। রানী মায়াবতী কেল্লায় ঢুকেই দুই বন্ধু কাউকেই দেখতে পেল না। হঠাৎ চাদর গায়ে মোড়ানো একজন বয়স্ক লোক তাদের সামনে এসে দাঁড়ায়। আসেন। জি আমরা। কি রে, সে আমাদের সুটকেস নিয়ে হাঁটা দিল, কিছু বলেও না। আমি কিন্তু কোনো ঝামেলার মধ্যে পড়তে চাই না। আরে কোনো ঝামেলা নেই, এখানেই থাকে হয়তো। চল বসেন। আপনারাই ফোন করছিলেন রিজার্ভেশনের জন্য? জি আমি ফোন করেছিলাম। এখানের ম্যানেজার মনে হয়। আমি এখানকার ম্যানেজার, আমি সব দেখাশোনা করি। আমার সাথে কথা হয়েছে। ও আচ্ছা, কিন্তু আর কাউকে তো দেখছি না, মানে কোনো বয়। কইলাম তো, এখানে আমি সব। এই জায়গার নাম বেশি কেউ জানে না, লোকজন আসে না। এই বছরে 2-1 তাই বেশি লোকজন রাখিনি। থাকার মধ্যে আমি আর আমার মাইয়া ওইখানে রান্নাবান্নার কাজ করে। যাই হোক, আপনাদের রুম দেখা দিই। গরম পানি করতে দিতেছি, গোসল টোসল কইরা নেন। জি চলেন। আপনারা ছাড়া এখানে কেউ নেই, তো কাল 2 জন আইব। এই সিজনে আপনারা 4 জনই। যাক, একেবারে একা অশান্ত আত্মার মতো ঘোরার চেয়ে 2 জন আসলে কিছুটা কোম্পানি হবে। এইটা আপনাদের ঘর, আমি গরম পানির ব্যবস্থা করতেছি। জি আচ্ছা, এটা রাখেন। এইখানে রিজার্ভেশনে যত টাকা দিচ্ছেন এটার বাইরে আর কিছু দিতে হইব না। আসি। অদ্ভুত মানুষ। আরে ধুর ছাড় তো, এমন পাহাড়ের ভেতরে একা একা সারা বছর থাকলে তোর মাথায়ও সিট থাকতো। ওটা কিছু না, আপাতত এই পালঙ্কের ওপর পা ছড়ায় একটু শোয়াটা ফরজ হয়ে গেছে রে। ঘরের ফার্নিচারগুলো একবারে সেকালে, বিশাল পালঙ্ক, বিশাল আলমারি, সেই ফিলিংস। গরম পানিটা এলেই একটা চম্পেশ কৌশল দিয়ে খেয়েই দেবো একটা ঘুম। বিকেলে উঠে দেখা যাবে কোন দিকে যাওয়া যায়। জি আপনি? আপনাদের গরম পানিটা। ও হ্যাঁ হ্যাঁ। গোসলটা সেরে নিচে আসেন, আপনাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ আমরা আসছি।
আলাদা করে কিছু খেতে চাইলে আগেই বলে দেবেন, ব্যবস্থা করা হবে। আপাতত ছোট মাছের তরকারি, মুরগি আর ডাল করা হয়েছে। না না, খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, একটা কিছু হলেই হলো। বাবা বললেন আপনারা সপ্তাহখানিক থাকবেন, এর মধ্যে কোনো কাপড় চোপড় ধোয়ার প্রয়োজন হলে অবশ্যই বলবেন। না, তার দরকার হবে না, আমরা কাপড় চোপড় সেভাবেই নিয়ে এসেছি। বাথরুমে তোয়ালে, সাবান, শ্যাম্পু সব কিছুই দেয়া আছে। তারপরও যদি কোনো কিছুর দরকার হয় তাহলে কলিং বেলে চাপ দেবেন। আচ্ছা ঠিক আছে। গোসল করে খাওয়া দাওয়া শেষ করে দুই বন্ধু বিছানায় গা এলিয়ে দিল। সারা দিনের ক্লান্তি, জার্নি আর ট্রেকিংয়ে শরীর বেশ ক্লান্ত হয়ে গেছে। বিছানায় যাওয়ার সাথে সাথে কখন যে ঘুমিয়ে গেছে নিজেরাও জানে না। উঠে দেখে চারদিক অন্ধকার হয়ে গেছে। ঘড়িতে সময় রাত 8টা। এত গভীর ঘুম তারা কবে ঘুমিয়েছিল নিজেরাও জানে না। এখানে ইলেকট্রিসিটি আছে কি না এই কথাটা আগে রুদ্র কিংবা রাজীব কারো মাথায় আসেনি। সন্ধ্যায় উঠেই যখন দেখে চারদিক ঘুটঘুটে অন্ধকার, তখন বুঝতে পারে এখানে ইলেকট্রিসিটি নেই। সন্ধ্যা নামলে কেল্লাটা একেবারে অন্যরকম দেখায়। দিনে যে কেল্লা তারা দেখেছিল তা যেন অন্য এক কেল্লা। এখানকার দিনের আর রাতের রূপ একেবারেই আলাদা। ব্যাগ থেকে টর্চটা বের করে বাইরে বেরোতেই কানে এলো পূজার শব্দ। আসুন, আমি আপনাদের ঘরে আলো দিতে গিয়েছিলাম, কিন্তু আপনারা ঘুমাচ্ছিলেন তাই আর বিরক্ত করিনি। আমি এক্ষুনি আলো দিয়ে দিচ্ছি। মানে কি, এখানে ইলেকট্রিসিটি নেই? ইলেকট্রিসিটি আছে, কিন্তু আপনাদের শহরের মতো না, বেশিরভাগ সময়ই থাকে না। তবে এখানে অনেক ঠান্ডা বাতাস, তাই ইলেকট্রিসিটি না থাকলেও সমস্যা হবে না। ঠিক আছে, সমস্যা নেই, আমরা ছাদে গিয়ে বসছি, আপনি ঘরে আলো দিয়ে আসুন। ছাদে তো... ছাদে কি? ছাদে কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই, তবে রাত্রে না যাওয়াই ভালো। ছাদে অনেক ঠান্ডা বাতাস আর মশাটাও একটু বেশি। না সমস্যা নেই, আমরা সাথে করে অডোমাস নিয়ে এসেছি। ঠিক আছে। মেয়েটা ঠিকই বলেছে, ছাদে আসলেই অনেক ঠান্ডা। ঠান্ডাটা কিন্তু সুন্দর, ঠান্ডাটা ফিল কর। আচ্ছা ওইদিকে তাকা, টাইলস দিয়ে বাঁধানো, ওটা কি? দেখে তো কবর মনে হচ্ছে, কিন্তু এমন খোলা জায়গায় কবর থাকবে কেন? এমন অদ্ভুত জায়গায় এমন অদ্ভুত জিনিস থাকতেই পারে। আপাতত কবরের কথা ছাড়, ঠান্ডায় হাড় গোড় সব কাঁপছে। তুই বস একটু, আমি নিচ থেকে গরম কাপড় নিয়ে আসি। ওকে যা, আর দেখে আসিস তো ঘরে আলো দিল কিনা। রাজীব আসলি? কে কে ওখানে? কিরে রুদ্র, তুই কার সাথে কথা বলছিস? না মানে কারো সাথে না। তুই শীতের কাপড় আনলি? শীতের কাপড় তো এনেছি, কিন্তু তুই এমন ঘামছিস কেন? না এমনি। চল তো নিচে যাই, আমার শরীরটা ভালো লাগছে না। হঠাৎ কি হলো তোর? আরে না কিছু না, ঘরে আলো দিয়েছে? হ্যাঁ দিয়েছে, চল নিচে চল। দাঁড়ান, আপনারা কি ছাদে গেছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। কেন, কোনো সমস্যা? সরলা মনে আপনার করে কইছিল এত রাতে ছাদে না যাওয়ারে ভালো। মায়াটা আমার এখনো আসে। কোন মেয়ে? সরলা? না না, মানে কেউ না, এই অপরিচিত জায়গা, রাত বেরোতে বাইরে না থাকে ভালো। এই আপনারা ঘরে যান। দাঁড়ান দাঁড়ান, আপনি কার যেন আসার কথা বললেন? নিচে আপনাকে খাবার দেওয়া হয়েছে, খাইয়া ঘরে চলে যান। আরে কিছু না বলেই চলে গেল? এই লোকের মাথায় আসলেই ডিস্টার্ব আছে। কি রে রুদ্র, তোর আবার কি হলো? অমন মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? না কিছু না, চল। গত রাতে জম্পেশ ঘুম হলেও আজ রাতে ঘুম হলো না রুদ্রর। ছাদ থেকে আসার পর কেমন একটা অস্থিরতা কাজ করছে তার ভেতরে। ছাদে সে কিছু দেখেছে কি, নাকি পুরোটাই হ্যালুসিনেশন ছিল, সে নিজেও বুঝতে পারছে না। অতি প্রাকৃত কোনো কিছুতেই বিশ্বাস করে না রুদ্র।
ছাদের ব্যাপারটাকেও সে মাথায় নিত না। কিন্তু রমেশের কথা শুনে রুদ্রের বারবারই মনে হচ্ছে সামথিং ইজ রং। তাছাড়া এমন খোলা জায়গায় কবরটা দেখেও খটকা লাগছে রুদ্রর। রাজীব প্রচন্ড ভীতু। এসবের আন্দাজ পেলে এই মুহূর্তে ব্যাগট্যাগ গুছিয়ে রওনা দেবে। তাই রাজীবকেও এই ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। যেহেতু এখানে আসা মাত্র একদিন হয়েছে, তাই আপাতত চুপচাপ থাকাই বুদ্ধিমানের কাজ বলে মনে করল রুদ্র। কিন্তু কৌতূহল প্রবণতা রুদ্রকে অশান্ত করে তুলেছে। সে মনে মনে ভাবল এই রহস্য উন্মোচন না করা পর্যন্ত এখান থেকে ফিরে যাবে না। পরদিন সকালে মায়াবতী কেল্লার সামনে এসে একটা লোকাল ভ্যান গাড়ি থামল। ভ্যান গাড়ি থেকে নেমে এলো তনুশ্রী ডিকস্টা এবং তুষার আহমেদ। তোমার শরীর কি বেশি খারাপ লাগছে? না, আমি ঠিক আছি। জায়গাটা তোমার ভালো লাগবে। কিন্তু এখানে তো কাউকে দেখছি না। তুমি একটু দাঁড়াও, আমি দেখছি। আপনাদের আসতে তো দেরি হলো। রাস্তায় কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা হয়নি, কিন্তু আমার স্ত্রী একটু অসুস্থ তো, তাই পাহাড়ে উঠতে একটু সমস্যা হচ্ছিল, সেজন্য একটু দেরি হলো। আপনাদের ঘর গতকালকে সাফ করে দেওয়া হয়েছে, ভালো খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের জন্য বহুত বড় জায়গা থেকে ফোন আইছিল, কমিশনার সাহেব নিজে ফোন করছিল। আপনারা মনে হয় বিরাট মানুষ। আমি কেউ না, আমাকে কেউ চিনে না, তবে আমার স্ত্রী তনুশ্রী ডিকস্টা, তাকে সবাই চিনে, তার জন্যই ফোন এসেছিল। বুঝি, আমি আবার বড় বড় মানুষকে কম চিনি। আসেন ভিতরে আসেন, আপনার করে ঘর দেখা দিই। এইখানে আমার সাধ্য যতটুক সেবা আমি করবো। এই যে 2 তলা, এইটার উপরে আপনাকে ঘর খোলাই আছে। আপনারা যান, আমি ওই গরম পানির ব্যবস্থা করতেছি। তনুশ্রী চলো। তনুশ্রী, আরে ও কোথায় গেল? তনুশ্রী, 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 তুমি এখানে কি করছো? আমি কথা বলতে বলতে পেছনে তাকিয়ে দেখি তুমি নেই। কি হলো? এই তনুশ্রী, আমার কথা কি শুনতে পাচ্ছ না? কি হলো তোমার? কই কিছু হয়নি তো। আমি জিজ্ঞেস করছি তুমি এখানে কি করছো? না, আমার শরীরটা ভালো লাগছে না তুষার, আমার খুব ক্লান্ত লাগছে, আমি একটু ঘুমাবো। হ্যাঁ হ্যাঁ চলো, উনি গরম পানি পাঠিয়ে দিচ্ছেন, গোসলটা করে না হয় ঘুমাও। ঠিক আছে। তনুশ্রীর জীবনে বেশ কিছুদিন ধরে অনেক কিছুই ঘটছে। এসব ঘটনাকে ঠিক অনাকাঙ্ক্ষিত বলা যায় না। ছোটবেলা থেকেই তনুশ্রীর সাথে এমন অনেক কিছুই ঘটছে। এসবের সাথে একরকম অভ্যস্ত হয়ে গেছে তনুশ্রী। তবু প্রত্যেকবার যেন তনুশ্রীর কাছে এসব নতুন কিছুই মনে হয়। তনুশ্রীর সাথে যাই ঘটে তা ঠিক কেন ঘটে তনুশ্রী জানে না। ছোটবেলা থেকে আশেপাশে সবাই বলতো তনুশ্রীর রাশি ভালো না। তার রাশি ভালো না হবার কারণে অতি প্রাকৃত যে কোনো কিছুর নজর সবার আগে তনুশ্রীর উপর পড়ে। সে এমন অনেক কিছু দেখতে পায় যে অন্য কেউ দেখতে পায় না। কিন্তু এসব কথায় কখনোই কান দেয়নি তনুশ্রী। প্যারানর্মাল বিষয়গুলো তার কাছে সবসময় মানুষের বানানো গল্প বলে মনে হয়েছে। কিন্তু যখন সত্যি তনুশ্রী এমন অনেক কিছুই দেখে যার অন্য কেউ দেখে না, তখন তনুশ্রী না পারে নিজের চোখকে বিশ্বাস করতে, আর না পারে তার আশেপাশের মানুষের কথাকে মিথ্যে বলে উড়িয়ে দিতে। এছাড়া ছোটবেলা থেকেই তনুশ্রী নিজেকে কখনো একা মনে করেনি। তার সবসময় মনে হতো তার সাথে কেউ আছে। সে মাঝে মাঝে দেখতেও পায় একটা কালো ছায়া। কে সেই কালো ছায়া? কেন থাকে তনুশ্রীর সাথে? কেন শুধু তনুশ্রী দেখতে পায়, তার খুব কাছের মানুষটিও দেখতে পায় না? এর কারণ তনুশ্রী অনেক চেষ্টা করে খুঁজে পায়নি। নিজেকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে সে, যা দেখছে তার সবই তার কল্পনা, হ্যালুসিনেশন। কিন্তু তার জীবনে এমন ঘটনা আছে যার জন্য সে এটাকে হ্যালুসিনেশন বলতে পারে না। একটা অনিশ্চিত জীবন নিয়ে প্রত্যেক মুহূর্তে নিজের সাথে যুদ্ধ করে চলে তনুশ্রী ডিকস্টা। মায়াবতী কেল্লায় পা দিয়েই তনুশ্রীর খুব অদ্ভুত একটা অনুভূতি হলো। আর এই অনুভূতির সাথে তনুশ্রীর আগেও পরিচয় হয়েছে। তনুশ্রী যখনই এমন কিছুর অনুভব হয়, তখনই সে বুঝতে পারে তার আশেপাশে খারাপ কিছু হতে চলেছে। এই রুদ্র, আরে ওঠ। কুমড়োর মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? এখানে কি ঘুমাতে এসেছিস? আরে ওঠ। কি হলো আবার? সাত সকালে টাকাটা করছিস কেন? এমনিতেই কাল সারা রাত ঘুম হয়নি আমার। আরে ওঠ, তুই না বলেছিলি এখানকার পূজা দেখতে যাবি? আর তার চেয়েও একটা বড় নিউজ আছে, শুনলে তার মাথা নষ্ট হয়ে যাবে। এখানেও নিউজ?
প্লিজ ভাই, তুই এখন অফিসের বসের মতন আচরণ করিস না। বহুত কষ্টে কয়েকটা দিন ছুটি নিয়ে এখানে এসেছি রিল্যাক্স করতে, নিউজ করতে না। নিউজ করার জন্য সারাটা জীবন পড়ে আছে। আহা, আগে শুনবি তো কি হয়েছে। শুনলে তো তুই নিজেই ব্যস্ত হয়ে যাবি নিউজ করতে। এবার আর আমাদের প্রমোশন কে ঠেকায়? কি নিউজ বলতো? কেউ মরে গেছে? আরে না বেটা, ওই যে তনুশ্রীর ডিকসটা, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হঠাৎ কোথায় গেছে কেউ বলতে পারে না। তাকে তো খুঁজে পাওয়া গেছে রে। পাওয়া গেছে? কোথায়? এইখানে। আমি একটু আগে উঠে হাঁটতে গিয়েছিলাম, তখন দেখি সে এসে রামেশের সাথে কথা বলছে। মনে হলো কিছুদিন থাকবে এখানে। কেমন নিউজ দিলাম বল? এখনই তার একটা ছবি তুলে নিউজ করে বসকে মেল করতে হবে। তুই রেডি হয়ে নে, এখান থেকে একটু দূরে একটা বাজার আছে, ওখান থেকে নাকি মেইল করা যায়। তনুশ্রী মানে তনুশ্রীর ডিকসটা কি একাই এসেছে? না, একা আসেনি, তার হাজব্যান্ডও এসেছে তার সাথে। রামেশের সাথে কথা বলার সময় শুনলাম তার শরীর নাকি এখনো সুস্থ হয়নি। আচ্ছা শোন, আমি না বলা পর্যন্ত তনুশ্রীর কোনো ছবি তুলবি না বা কোনো নিউজ করবি না। কাউকে কিচ্ছু বলার দরকার নেই। কিন্তু কেন? তোর মাথা কি ঠিক আছে? এ নিউজ দিতে পারলে কি হবে জানিস? প্রত্যেকটা টিভি চ্যানেলে এইটা হেডলাইন হবে, 1 লাফে ক্যারিয়ার গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর। আমি যা বলেছি তার বাইরে যদি একটা পাও বাড়াস তাহলে তোর আর আমার বন্ধুত্ব এখানেই শেষ। এখন তুই ভাব, তোর বন্ধুত্ব চাই নাকি ক্যারিয়ার? তুই এভাবে বলছিস কেন? এসবের মাঝখানে বন্ধুত্ব আসছে কোত্থেকে? আর তনুশ্রীর কথা বললে তুই এত অদ্ভুত আচরণ করিস কেন? কোনো কারণ নেই। অসুস্থ মানুষ কোলাহল থেকে দূরে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাচ্ছে, তাকে বিরক্ত করে আমি আমার ক্যারিয়ার করতে চাই না। দ্যাটস ইট। আরে রুদ্র শোন, তুই রাগ করিস কেন? শুনে যা। তনুশ্রী, তনুশ্রী, ঘুম শেষ হলো? কটা বাজে? 7টা বাজে। তোমার শরীর কি একটু ভালো লাগছে? এখন একটু ভালো। নিচে খাবার দিয়েছে, চলো একটু খেয়ে এসো। আমার নিচে যেতে ইচ্ছে করছে না তুষার, তুমি একটু খাবারটা উপরে দিয়ে যেতে বলো। খাবার তো উপরে দিয়ে যাওয়ার মতো কেউ নেই এখানে। এখানে খুব একটা মানুষজন আসে না, তাই বয়টয়ও নেই। ওই যে সকালে বুড়ো লোকটাকে দেখলে, সে আর তার মেয়েই পুরোটা দেখাশোনা করে এখানে। উনি কয়েকবার এসেছিলেন, বলে গেছেন নিচে হলরুমে খাবার ব্যবস্থা করা আছে, ওখান থেকে খেয়ে আসতে হবে। তুমি ঘুমোচ্ছিলে তাই আর তোমাকে ডাকিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি নিচে গিয়ে খেয়ে এসো, আসবার সময় আমার খাবারটা নিয়ে এসো। তোমাকে ছাড়া আমি খাই না তনু, আমি দুজনের খাবারই উপরে নিয়ে আসছি। এত অন্ধকার কেন তুষার? সকালে রামেশবাবু বলল না, এখানে ইলেকট্রিসিটি তেমন একটা থাকে না। ওনার মেয়ে এসে মোম আর প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেছে। তুমি উঠে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। কে আপনি? তুষার পাঠিয়েছে আপনাকে খাবার দিয়ে? ও, আপনি রামেশবাবুর মেয়ে? তাহলে তুমি করেই বলছি। কি যেন নাম বললো রামেশবাবু তোমার? সরলা, তাই না? না। তাহলে? মায়া। এ কি আপনি আপনি এখানেও এসেছেন? আপনি না এসেছিলেন হসপিটালে তনুশ্রীর ইন্টারভিউ নিতে, ঠিক? পেছনে পেছনে এখানেও চলে এসেছেন। আপনাদের জন্য কি কোথাও গিয়ে শান্তি পাবো না? না মানে আমি, দেখুন, আমার স্ত্রী খুব অসুস্থ। ওর সুস্থ হওয়াটা আপনাদের জন্য জরুরি না হলেও আমার জন্য খুব জরুরি। দয়া করে ডিস্টার্ব করবেন না। না না, আপনি ভুল করছেন। আমরা এখানে কোনো নিউজ করতে আসিনি। আমরা একটা পুজোর ছুটিতে এসেছি। আমরা আরও একদিন আগেই এসেছি এখানে। আপনারা এখানে আসবেন আমরা আগে থেকে জানতাম না। ও আচ্ছা, আই এম সরি। আসলে কয়েকদিন ধরে মিডিয়ার লোকেরা এত বিরক্ত করছেন যে তাদের যন্ত্রণায় ওকে আমি এখানে নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, আমি তুষার। আমি রুদ্র, আরও আমার বন্ধু রাজীব। আমরা দুজনেই একটা নিউজ চ্যানেলে আছি। পুজোর ছুটিতে ভাবলাম কোলাহল থেকে একটু দূরে আসি, তাই এখানে আসা। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। বসুন না, একসাথেই খাওয়া দাওয়া করি। মিসেস তনুশ্রী এলেন না? না, ওর শরীরটা ভালো না। আমি খাবারটা উপরে নিয়ে যাচ্ছি। কাল সকালের ব্রেকফাস্টটা না হয় একসাথে করব। কিন্তু আপনাদেরকে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ওকে বলবেন না যে আপনারা জার্নালিস্ট, বা ওকে কোনো প্রশ্নও করবেন না। আমরা এমন কিছুই করব না। তনুশ্রী! তনুশ্রীর চিৎকার শুনে তুষার দৌড়ে উপরে গেল।
তার পেছন পেছন রুদ্র আর রাজীবও গেল। ঘরে ঢুকেই দেখে তনুশ্রী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তনুশ্রীর ঘরের সবগুলো মোমবাতি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তনুশ্রীর এমন ঘটনার সাথে তুষার আগে থেকেই পরিচিত। বাসায় মাঝে মাঝে তনুশ্রীকে একা রেখে কোথাও গেলে ফিরে এসে তুষার তনুশ্রীকে একইভাবে পায়। তনুশ্রীর চিৎকার শুনে রমেশ আর সরলাও এলো। সরলা তনুশ্রীর মাথায় পানি দিচ্ছে। প্রায় ঘন্টা খানেক পর তনুশ্রীর জ্ঞান ফিরল। তনুশ্রীর এমন ঘটনার সাথে সেখানকার আরও একটা মানুষ খুব ভালোভাবে পরিচিত, আর সেই মানুষটি হলো রুদ্র। মানুষের জীবন অনেকটা পৃথিবী আর সূর্যের মতো, একই ঘটনাকে ঘিরে একই কক্ষপথে ঘুরতে থাকে। তনুশ্রীর এমন ঘটনার সাথে রুদ্র কিভাবে পরিচিত, সেই অধ্যায়ে আমরাও ঢুকবো গল্পের পরের দৃশ্যে। কি রে রুদ্র, তুই কি তনুশ্রী ডিকোসটাকে আগে থেকে চিনিস? মানে তনুশ্রী ডিকোসটাকে সবাই চেনে। কথা ঘোরানোর চেষ্টা করিস না রুদ্র। তনুশ্রীর চিৎকার শুনে তুই যেভাবে দৌড়ে গেলি, সকালেও আমার সাথে রাগারাগি করলি, আমি খুব ভালো করে বুঝতে পারছি কিছু একটা লুকোচ্ছিস আমার কাছে। দেখ, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, তোর কাছে আমি কিছুই লুকোই না। তবে হ্যাঁ, তনুশ্রীর কথা তোকে আমি বলিনি। তনুশ্রীকে আমি আগে থেকেই চিনি, সেই কলেজ লাইফ থেকে। আমরা কলেজে একসাথে পড়তাম, তারপরে একসাথে একই ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। তখন আমরা দুজনেই সবে মাত্র ভার্সিটিতে উঠেছি। আচ্ছা তনু, তুই তো আমার অনেক ভালো একজন বন্ধু। সেই কলেজ থেকে একসাথে আমরা। তোকে একটা কথা জিজ্ঞেস করবো? কর। তুই মাঝে মধ্যেই আনমনা হয়ে যাস। আমি লক্ষ্য করেছি, তুই হঠাৎ চুপ হয়ে যাস, একদিকে অনেকক্ষণ তাকিয়ে থাকিস। কলেজে অনেকবার তুই ফেইন্ট পর্যন্ত হয়ে গিয়েছিলি। এসব নিয়ে আমি তোকে কখনো জিজ্ঞেস করিনি, কিন্তু আমার জানতে ইচ্ছে করে। এই প্রশ্নের উত্তর আমি নিজেও খুঁজছি রে। আমি নিজেও জানি না কেন আমার এমন হয়। তোর এই উত্তর খোঁজার পথে আমি যদি তোর হাত ধরে থাকতে চাই, তাহলে? মানে আমি তোকে পছন্দ করি না, মানে ঠিক পছন্দ না। আমি জানি না তুই আমার কথা কিভাবে নিবি, কিন্তু তনুশ্রী, আমি তোর হাতটা সারা জীবনের জন্য ধরে রাখতে চাই, শক্ত করে। আমার অনেক কমপ্লিকেশনস আছে রুদ্র, আমার হাত ধরে রাখা এত সহজ নয়। মাঝ রাস্তায় ছেড়ে দিবি? যদি কোনোদিন ছেড়ে দেই, তবে মনে করি সেদিন আমি বাঁচা ছেড়ে দিয়েছি। তারপর আর কি, না আমি নিজেকে চিনতে পেরেছি, না তনুশ্রীকে। সম্পর্কটা একসময় খণ্ড খণ্ড হয়ে গেল বলে ভুল হবে, আমিই করেছি। তনুশ্রীকে আমি আসলে বোঝার চেষ্টা করিনি। সে সময় খুব বেপরোয়াভাবে চলতাম তো। যে প্রতিজ্ঞা আমি তনুশ্রীকে করেছিলাম তা রাখিনি। ওকে একদম সময় দিতাম না, সারাটা দিন আড্ডাবাজি নিয়ে থাকতাম। তনুশ্রী আমাকে অনেক বুঝিয়েছে, অপেক্ষাও করেছে আমার জন্য। কিন্তু তুই ফিরিসনি। তনুশ্রী যখন চলে গেল তখন বুঝতে পারলাম রে, কি হারিয়েছি আমি। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তনুশ্রী আমার থেকে অনেক অনেক দূরে চলে গেছে। সব বুঝলাম, কিন্তু তনুশ্রীর আসলে সমস্যাটা কোথায়? তনুশ্রী আমাকে সেভাবে কিছু বলেনি, হয়তো বলতে চেয়েছে, আমি সুযোগ দেইনি। তবে একবার ওর মায়ের সাথে কথা বলেছিলাম। আসলে তনুশ্রী ব্রোকেন ফ্যামিলি থেকে বিলং করে। ওর বাবা ওদের সাথে থাকে না। আমার মনে হয় ছোটবেলা থেকে মেন্টালি একটু ডিস্টার্ব থাকার কারণে তনুশ্রীর এমনটা হয়েছে। তনুশ্রীর হাজবেন্ড জানে সেটা? তা তো জানি না রে। তুষারকে আমি চিনি না, তনুশ্রীর মুখে আমি কখনো তার নামও শুনিনি। তবে মনে হলো তুষার ওকে ভীষণ ভালোবাসে। সেটা দেখেই ভালো লাগছে। ও ভালো থাকুক, এটাই চাই। যে কষ্ট আমি ওকে দিয়েছি সেই কষ্ট যেন আর না পায়। আর আমার নিজের শাস্তি হিসেবে আমি তো চলছি নিজের ভেতরে ভেতরে। তনুশ্রীর সামনে আমি আর যাব না। কাল সকালে উঠেই এখান থেকে চলে যাব। চলে যাব মানে? আমি কি করব? আমি কি হাওয়ায় ভেসে আসছি? আরে না, তুই পূজাটা দেখেই আয়, এত দূর এসেছিস। এই বন্ধু তুই আমার, একসাথে এসে এখন ফেলে রেখে যাচ্ছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুইও যাস আমার সাথে। রুদ্র, তুই কি কিছু শুনতে পাচ্ছিস? পাচ্ছি। ওই সরলা হয়তো। সরলা কখনোই এত রাতে ছাদে আসবে না। আসতেও তো পারে। এই রুদ্র, শুনতে পাচ্ছিস?
হ্যাঁ পাচ্ছি। কিসের কান্নার শব্দ? বুঝতে পারছি না রে। রুদ্র, ওইটা কি? কে কে ওখানে? কে? রুদ্র, রুদ্র দাঁড়া, ওর পেছনে যাস না। রুদ্র, ধরতে পারলাম না। আমার মনে হয় সরলা ছাড়া আর কে হতে পারে? হাতে নাতে ধরলে আজই এর একটা হেস্তনেস্ত করে ফেলতাম আমি। সেদিনও আমি একবার দেখেছি। আরো একবার দেখেছিস? তুই ভালো বলেছিস, কাল সকালে উঠেই আমরা চলে যাব। না, যাব না। সামথিং ইজ ফিশি। এই রহস্য উন্মোচন না করে এখান থেকে কোথাও যাব না আমি। এর শেষ আমি দেখেই ছাড়বো। বাবা, বাবা। সরলা, কি রে এত রাতে জানলার বাইরে ধরে কি করতেছিস? এই কোনো সমস্যা? একটু আসো না বাবা। এত রাইতে কই যাবি? আসো না আমার সাথে বাবা, আসো। কারা? আলোটা নিয়ে আসি। লাগবে না বাবা, আলো লাগবে না। আলো অসহ্য লাগে। আলো অসহ্য লাগে? কে কে এরা? আসো বাবা, আসো। তুই তুই আবার আইছিস? কয়দিন ধরে মানুষে খালি চালাইতেছিস, কেন এমন করতেছিস? বাপে আর কত মাফ চামো তোর কাছে? এবার মানে মাফ করে দে। যা যা, এখান থেকে যা, চলে যা, তুই যা। আমি কই যাব বাবা? আমার লাশটা তো ঠিক মতো সৎকার করো নাই। আমি তো শান্তি পাচ্ছি না বাবা। তুমি চলো, চলো আমার সাথে। স্যার আমার, স্যার স্যার আমারে, স্যার রে। বাবা, বাবা কি হলো? দিদি তুই? সরলা, আমাকে প্রতিশোধ নিতে দে। আমি কাউকে শান্তিতে থাকতে দেব না। তুই বাবার সাথে এমন করিস না দিদি, তুই চলে যা। না, আমি যাব না, আমি যাব না। আমার জন্য চলে যা দিদি, বাবা ছাড়া আমার কেউ নাই। তুই বাবার সাথে এমন করিস না। এখানে নতুন নতুন মানুষ আসছে, তারা তো ভয় পায়। তুই চলে যা দিদি, তুই চলে যা। আমি এখান থেকে কোথাও যাব না। ওদেরকে বল চলে যেতে, আমার বিরক্ত লাগে। ওরা ওরা কয়েকদিন পরেই চলে যাবে। তুই ওদেরকে ভয় দেখাস না, তুই চলে যা দিদি। এই লোকটাকে তুই বেশি দিন আঁকলে রাখতে পারবি না সরলা। আমার মৃত্যুর প্রতিশোধ আমি নিবই। সরলা আর মায়ের সব কথাই আড়ি পেতে শুনে নিয়েছি রুদ্র। তার মনে আগে থেকে খটকা ছিল এখানে কিছু একটা সমস্যা আছে। তবে সরলার কথায় কিছুই পরিষ্কারভাবে বুঝতে পারল না রুদ্র। রমেশ আর সরলা এমন কি রহস্য লুকিয়ে রেখেছে যা আর কেউ জানে না। আর রমেশ তো বলেছিল তার একটাই মেয়ে, তার নাম সরলা। তাহলে সরলা দিদি ডাকছে কাকে? কে সে? এসব প্রশ্নের উত্তর খোঁজার আগে তাকে আরও একটা কাজ করতে হবে, আর তা হলো তনুশ্রীকে সরিয়ে দেয়া। এমন সিচুয়েশন তনুশ্রীর জন্য ক্ষতিকারক সেটা ভালো করেই জানে রুদ্র। সকালবেলা নাস্তা করার পর তুষারকে ডেকে বুঝিয়ে দেবে ভাবছিল রুদ্র। তনুশ্রী একবার চলে গেলে তারপর এখানকার সব রহস্য উন্মোচন করবে রুদ্র। গুড মর্নিং রুদ্র, আপনার বন্ধুকে দেখছি না। রুদ্র? না, ও আসলে ঘুম থেকে ওঠেনি এখনো। কাল আমরা একটু দেরি করে ঘুমিয়েছি তো। ও আচ্ছা আচ্ছা, ওকে তো অবশ্যই চিনেন। ও আমার ওয়াইফ তনুশ্রী। তনুশ্রী, উনি হচ্ছেন রুদ্র। উনি একটা নিউজ চ্যানেলে কাজ করে, খুব নামকরা সাংবাদিক। আরে তোমরা দুজন দুজনকে চিনো নাকি? না মানে আমার চেয়ে ভালো ওকে কে চেনে? মানে একজন নামকরা অভিনেত্রী আর একজন নামকরা সাংবাদিক, দুজনই দুজনকে খুব ভালো করেই চেনে। মানে আপনার শরীর এখন কেমন? আমি সব সময় ভালো থাকি। না, গতকাল রাতে। আচ্ছা এসব কথা এখন বাদ দেই, চলো নাস্তা করি। হুম। কে কে ওখানে? কে কাঁদছে? আমি মায়া। মায়া? কোন মায়া? এখানে কি চাও? প্রতিশোধ চাই। আমার প্রতিশোধ না নিলে
আমি শান্তি পাবো না, আমি শান্তি চাই, আমি মুক্তি চাই। কি হয়েছে তোমার? কে তুমি? আমি মায়া, সরলার দিদি। আমার লাশটার সৎকার করেনি, ওই যে ওইখানে পুঁতে রেখেছে। কে রেখেছে? আর কেনই বা রেখেছে? বাবা, বাবা রেখেছে। তোমার বাবা? কিন্তু কেন? সে কেন এমন করবে? কি হলো মায়া? কথা বলছো না যে? মায়া, মায়া। তনু, আপনি আপনি এখানে কেন এসেছেন? আর আমাকে তনু কেন ডাকছেন? আমি তনুশ্রী দিকস্টা। আমাকে তনু বলে ডাকার অধিকার একমাত্র তুষারের, আর কারো না। ও ও হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম মিসেস তনুশ্রী ডিকস্টা। আমি এখানে শুধু বলতে এসেছি আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান। এই জায়গাটা আপনার জন্য ঠিক নয়। কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় সেটা আমি ডিসাইড করব। আপনার সেসব না ভাবলেও চলবে। তনুশ্রী শোনো, তনুশ্রী, আমাকেই সবকিছু ঠিক করতে হবে। রাজীব, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে, কথাগুলো মন দিয়ে শুনবি। এখানে যিনি আছেন রমেশ, তার একটা মেয়ে আছে। প্লিজ এখন বলিস না তুই সেই মেয়ের প্রেমে পড়েছিস। আমি এসব ঝামেলার মাঝে থাকতে চাই না। সব সময় সব বিষয় নিয়ে ফাইজলামি করবি না তো। আমি সিরিয়াসলি তোকে কিছু কথা বলবো, একটু মন দিয়ে শোন। আচ্ছা ঠিক আছে, বল। রমেশের একটা মেয়ে না, তার আরও একটা মেয়ে ছিল। খুব সম্ভবত সেই মেয়েটা মারা গেছে। ছাদ থেকে যে কবরটা দেখা যায় না, সেটা ওই মেয়েটার। কিন্তু এটা কিভাবে সম্ভব? ওনারা তো হিন্দু, উনি ওনার মেয়েকে কবর দেবে কেন? এক্স্যাক্টলি, এখানে আরো অনেক কিছু আছে। ওই মেয়েটার মৃত্যু খুব সম্ভবত স্বাভাবিকভাবে হয়নি রে। তাহলে সেইটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। কিন্তু তুই এত কিছু জানলি কিভাবে? গতকাল রাতে আমি সরলা আর রমেশবাবুর কিছু কথা আড়াল থেকে শুনেছি। অবশ্য প্রথম দিন থেকে আমার একটু খটকা লাগছিল। যেভাবেই হোক আমাকে এই সত্যটা জানতেই হবে। হ্যাঁ, ঝামেলা তো কিছু একটা আছেই। আমি গত 2-3 দিন ধরে আরও একটা বিষয় লক্ষ্য করছি। গভীর রাতে রমেশবাবু ওই কবরটার পাশে গিয়ে কাঁদে। কথাটা আমি তোকে বলবো বলবো করে বলা হয়নি। রমেশবাবু আমাদেরকে কিছুই বলবেন না এ ব্যাপারে, আমি ড্যাম শিওর। আমাদের যা জানার সরলার কাছ থেকে জানতে হবে। কিন্তু সরলা কি বলবে? বলতে চাইবে না, কিন্তু বলাতে হবে। আমি বলি কি, 2 দিনের জন্য এসে এসব ঝামেলার মধ্যে না পড়ি। না, তনুশ্রী এসবের মাঝে জড়িয়ে গেছে। সন্ধ্যায় আমি ছাদে গিয়ে দেখেছিলাম তনুশ্রী কার সাথে যেন কথা বলছে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। আমার ধারণা তনুশ্রী ওই মেয়েটাকে দেখতে পারে, যেটা তনুশ্রীর জন্য ভালো না। আমাকে তনুশ্রীর জন্য হলেও এটা করতে হবে। তনুশ্রীকে কষ্ট দেওয়া ছাড়া ওর জন্য আমি কখনোই কিছু করতে পারিনি। এই সুযোগে আমার সব কিছুর বিনিময়ে হলেও তনুশ্রীর উপর আঁচ আমি আসতে দেব না। তুই চাইলে চলে যেতে পারিস। শেষের কথাটা না বললে হতো না? আমি কি একবারও যাবার কথা বলেছি? আমি সব সময় তোর সাথে ছিলাম, এবারও থাকবো। আচ্ছা শোন, একটু পর সরলা খাবারের জন্য ডাকতে আসবে, তখনই ওর কাছ থেকে সব কিছু জেনে নিতে হবে। আপনাদের খাবার দেয়া হয়েছে, নিচে এসে খেয়ে নিন। সরলা, 1 মিনিট, আপনার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। আপনার কি কোনো বড় বোন ছিল? আপনাকে কে বলেছে? ছিল কিনা সেটা বলুন, কোনো কিছু লুকানোর চেষ্টা করবেন না। না, আমার কোনো বড় বোন নেই, ছিলও না কোনোদিন। আপনি মিথ্যে বলছেন। আপনার কোনো বড় বোন না থাকলে ওই পাশের ওই কবরটা কার, যে কবরের পাশে প্রতিদিন গভীর রাতে আপনার বাবা বসে বসে কান্নাকাটি করে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। সরলা, আপনি চলে যাচ্ছেন কেন? উত্তরটা জানা আমার খুব দরকার। সরলা! না রাজীব, এভাবে কিছুই হবে না। সরলা যে কিছু বলবে না সেটা আমি আগেই আন্দাজ করেছিলাম। আমাদেরকে অন্য পথ অবলম্বন করতে হবে। তুষার তুমি থাকো, আমি একটু ছাদে যাব। ঠিক আছে চলো। না, আমি একাই যাব। আমি কিছুক্ষণ একা থাকতে চাই। এমন অচেনা শুনশান জায়গায় তুমি একা ছাদে গিয়ে কি করবে? চলো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে। আমি বলেছি না একা যাব। একা যাব মানে একাই যাব। তুমি শুয়ে পড়ো, আমি একটু পরেই চলে আসব। ঠিক আছে, কিন্তু সাবধানে থেকো। মায়া, তুমি এসছো? আমি জানি এখানে এলে আমি তোমাকে পাবো।
আমি তোমার হেল্প করতে চাই মায়া। তুমি আমাকে বলো তোমার গল্প। হ্যাঁ তনুশ্রী, আমি তোমাকে আমার গল্প বলবো, শুধু তুমি আমাকে শুনতে পারো, তুমি আমার কথা বুঝতে পারো। আমি মুক্তি চাই, আমাকে একটু সাহায্য করো। হ্যাঁ বলো, আমি শুনতে এসেছি। আমার বাবা, তার মদের নেশা আমাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আমার মা অনেক চেষ্টা করেছিল থামানোর, কিন্তু একদিন মাও চলে গেল। মা চলে যাবার পর বাবার নেশা আরো বেড়ে যায়। একদিন টাকার জন্য এখানে আসা কিছু লোকের কাছে বাবা আমাকে বিক্রি করে দেয়। একটা সময় গিয়ে আমি আর সহ্য করতে পারিনি। বাবাকে জানালাম যে এসব আমি আর করতে পারবো না, কিন্তু বাবা আমাকে জোর করলেন। একদিন রাতে সেই লোকগুলোর সাথে আমার ভীষণ ঝামেলা হলো। আমি বললাম বাইরে গিয়ে আমি তাদের এসব কর্মকাণ্ডের কথা সবাইকে বলে দিব, আর তখনই ওরা আমাকে আমার বাবার সামনে খুন করে। আমার বাবা শুধুমাত্র টাকার জন্য ওদেরকে কিচ্ছু বলে না। আমার বাবা তখন নেশাগ্রস্ত ছিল, তার সামনে আমার লাশটাকে টুকরো টুকরো করে ওরা। বাবা তখনও কিছু বলেনি। ওদের সবাইকে আমি এক এক করে খুন করেছি। এখন শুধু বাকি আছে আমার বাবা। তাহলে তুমি তোমার প্রতিশোধ নিচ্ছ না কেন? ভালোবাসার কাছে আমি খুব অসহায়। তুমি কি বলতে চাইছো তোমার ওই বাবাকে তুমি এখনো ভালোবাসো? অমন একটা লোককে ভালোবাসা যায় না। সরলাই আমার দুর্বলতা। মা চলে যাবার পর ওকে আমি সবসময় আগলে রেখেছি। আমি যখনই প্রতিশোধ নিতে চাই আমার পথে বাধা হয়ে দাঁড়ায় সরলা। এখন তুমি কি করতে চাও? আমি কি করতে পারি তোমার জন্য? তুমি তুমি আমার কাছে কি সাহায্য চাইছো? আমার হয়ে আমার প্রতিশোধটা তুমিই নেবে, একমাত্র তুমিই পারবে। অমন একটা লোকের বাবা হওয়া তো দূরের কথা, তার বেঁচে থাকারও কোনো অধিকার নেই। তোমার প্রতিশোধ আমি নেব মায়া। সত্য কোনোদিন ঢেকে রাখা যায় না। সত্যের উচ্চতা মিথ্যের চেয়ে অনেক বেশি। সময় এবং সত্য একই মুদ্রার এপিঠ ওপিঠ। সময়ের সাথে সাথে সত্য সামনে আসবেই। মিথ্যে দিয়ে সত্যকে কখনো ঢাকা যায় না। রমেশ যতই তার মেয়ের মৃতদেহকে মাটি চাপা দিক, সত্যকে মাটি চাপা দিতে পারেনি। তনুশ্রী আর মায়ের কথা দরজার আড়াল থেকে পুরোটাই শুনেছে রুদ্র এবং রাজীব। পুরো ব্যাপারটা এখন তাদের কাছে পানির মতো সহজ হয়ে গেছে। তবে এও বোঝা যাচ্ছে তনুশ্রী যেদিকে পা বাড়াচ্ছে সেখান থেকে তনুশ্রী আর কোনোদিনও ফিরতে পারবে না। রুদ্র নিজের চোখের সামনে তনুশ্রীকে এভাবে শেষ হতে দিতে পারে না। এই মুহূর্তে সবকিছু তুষারকে জানানো সবচেয়ে ভালো সিদ্ধান্ত বলে মনে হয় রুদ্রের। সে সময় এবং সুযোগ খুঁজতে থাকে তুষারের সাথে কথা বলার। তুষার সারাক্ষণ তনুশ্রীকে নিয়ে ব্যস্ত থাকে। আজকাল তনুশ্রী একটু আনমনা হয়ে যাওয়ার কারণে তুষার এক মুহূর্তের জন্য তার কাছ থেকে আলাদা হয় না। কিন্তু পরদিন দুপুরেই তুষারের সাথে কথা বলার সুযোগ হলো রুদ্রর। তুষার সাহেব, আরে কি অবস্থা, কেমন আছেন আপনি? যাচ্ছেন কবে? আমার যাওয়া না যাওয়া ঠিক নেই, তবে তনুশ্রীর এখান থেকে যাওয়াটা খুব জরুরি হয়ে গেছে। ওকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নিয়ে যান। আপনি কেন এসব বলছেন? কাল রাতে তনুশ্রী, মানে আপনার স্ত্রী কি কাল রাতে ছাদে উঠেছিল? হ্যাঁ গিয়েছিল তো। আমি আর রাজীব দরজার পাশেই ছিলাম। তনুশ্রী মায়ার সাথে কথা বলছিল। মায়া? কোন মায়া? এই রমেশবাবুর আরেক মেয়ে ছিল, সরলার বড়। সেই মেয়েটার নাম মায়া। কই, এখানে এসে তো কোনো মেয়েকে দেখতে পারলাম না, শুধু সরলাকেই তো দেখলাম। আর সরলার বড় যদি কোনো বোন থাকে তার সাথে কথা বলে সমস্যাটা কি? সমস্যা আছে বলেই বলছি, কারণ তনুশ্রী যে মেয়েটার কথা বলছিল সে মেয়েটি মৃত। ওই যে ওপাশে একটা কবর দেখা যাচ্ছে, সেটা কবর নয়, মায়াকে মেরে ওখানে পুঁতে রাখা আছে। তার লাশটা এখনো এখানেই আছে। মায়া আপনার স্ত্রীর কাছ থেকে প্রতিশোধ চায়। সে দুনিয়াতে যা কিছু করে যেতে পারেনি তা আপনার স্ত্রীকে দিয়ে করাতে চায়। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? মায়াকে খুন করা হয়, তার নিজের বাবা এই খুনের সাথে জড়িত। তার বাবার উপর মায়া তার খুনের প্রতিশোধ নিতে চায়। ঠিক ঠিক নিতে চায় বলা ঠিক হবে না, তার থেকে বরং বলা যায় যে তনুশ্রীকে দিয়ে নেয়াতে চায়। এসবের জন্যই আমি তনুশ্রীকে সবসময় চোখে চোখে রাখি।
ওকে এক মুহূর্তের জন্য একা ছাড়ি না। তনুশ্রী কোথায়? জানি না, অনেকক্ষণ ধরে ওকে দেখিনি আমি। রাত তো অনেক হয়ে যাচ্ছে, মনে হয় এখনো ঘরেই আছে। আজকের রাতটা কোনো রকমে পার করতে পারলেই কাল সকালে ওকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। ওই যে ওইদিকে সাদা শাড়ি পরে কে যাচ্ছে? মনে তো হচ্ছে রামেশের ঘরের দিকেই যাচ্ছে। তনুশ্রী নয়তো আবার। তাড়াতাড়ি যেতে হবে আমাদের, চলো। বাবা ওঠো, চলো আমার সাথে, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। এসো। কে? মায়া, তুই আবার এসছিস? আমি যাব না। সরলা কোথায়? সরলা আর আসবে না, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে নিয়ে যাবই। তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, চলো আমার সাথে। না, আমি যাব না। স্যার আমাকে ছেড়ে দে। সরলা তনুশ্রী, এটা তুমি কি করলে? মিলে ফেললে? আমি তোমাকে আগেই বলেছিলাম তনুশ্রী, যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে। এখন কি হবে? এখান থেকে তুমি আর বের হতে পারবে না তনুশ্রী। কি হলো তনুশ্রী? তুমি কথা বলছো না কেন আমাদের সাথে? কিছু তো বলো। তুষার, তনুশ্রী, তুমি এখানে? তুমি রমেশ বাবুকে খুন করোনি তাহলে? এটা কে? মায়া? না দিদি না, আমি। সরলা, তুমি? এটা তুমি কি করলে? আমার দিদি আমার কাছে আমার মায়ের থেকেও বেশি ছিল। ওই লোকটা সবসময় বলেছে দিদি নাকি ছাদ থেকে পড়ে মারা গিয়েছে, কিন্তু মিথ্যে। এতগুলো বছর আমি এই মিথ্যে নিয়ে বেঁচেছিলাম, কিন্তু আপনার সাথে আমি সব জানতে পারলাম। ওর বাবা হবার কোনো অধিকার নেই। আমার দিদি আমার জন্য তার প্রতিশোধ নিতে পারেনি, আর আমি যদি এটা না করতাম তাহলে তনুশ্রী করত। আমি সেটা চাইনি। আমাদের এই জটিলতার মধ্যে কেন শুধু শুধু একটা নির্দোষ মানুষকে জড়াবো? তাই বলে তুমি? আমি পুলিশকে সব জানিয়েছি, পুলিশ হয়তো আসছে। যাবার আগে আমার একটা শেষ ইচ্ছে আছে। আমার দিদির লাশটা ওখানে পুঁতে রাখা আছে, তোমরা তার লাশটা তোলার ব্যবস্থা করো, লাশটা সৎকার করার ব্যবস্থা করো। এতেই হয়তো আমার দিদি মুক্তি পাবে। হ্যালো রাজীব, থ্যাংক ইউ সো মাচ। অনেক দিন পর সাংবাদিকরা আমাকে নিয়ে পজিটিভ কিছু লিখলো। থ্যাংক ইউটা আমাকে না, রুদ্রকে দেওয়া উচিত। নিউজটা আমি করিনি, রুদ্র করেছে। আপনার বন্ধুর জন্য অনেক শুভকামনা রইল। তনু, রুদ্রকে তুমি আগে থেকে চিনতে, তাই না? আমি আমার সব অতীত ভুলে গেছি। আমার যতটুকু আছে ততটুকু তুমি। মানুষের জীবনে ঘুরে দাঁড়ানোটা একটা মাইল ফলকের মতো। যে জীবনে ঘুরে দাঁড়াতে পারে সে কখনো হেরে যায় না। যেমন হেরে যায়নি তনুশ্রী, হেরে যায়নি সরলাও। অপরাধের কোনো ক্ষমা নেই, প্রকৃতি অপরাধীকে শাস্তি দেবেই, আর তনুশ্রীরাও ফিরে আসবেই।